আচ্ছা রাজ, জি স্যার। তাহলে আমরা প্রথমে একটু সিলেবাসটা নিয়ে আমরা একটু ওভারভিউ করি যাতে তোমাদের মাথায় ঢুকে থাকে। তাহলে সিলেবাসটা আমরা এই যে ক্রেডিট আওয়ার যেটা বললাম, তাহলে আমাদের টোটাল সিলেবাসটা আমরা তিনটা ভাগে ভাগ করব। থিওরি হলো এ এবং বি, আর প্র্যাকটিক্যালি আমাদের বোঝার সুবিধার জন্য এটাকে এটাকে সি বলবো। সাউন্ড হয় কেন? জি স্যার। সাউন্ড হয় কেন? ওকে, তাহলে এ বি সি এর মধ্যে আমার চারটা চ্যাপ্টার আছে, এর মধ্যে আছে চারটা চ্যাপ্টার, ঠিক আছে? এতে আছে চারটা চ্যাপ্টার। এটা প্রথমে আসে ডিফিউশন প্রসেস, অ্যাডপশন ক্যাটেগরিজ, তারপর নলেজ সিস্টেম, অ্যাপ্রোচ টু এক্সটেনশন ওয়ার্ক, চারটা। এটা হলো এ সেকশনের ব্যাপার। এটা কিন্তু আমরা ভার্চুয়ালি যেটাকে থিওরি বলতেছি, তাই তো? জি স্যার। থিওরিটার ঘটনা হলো এটা। থিওরির পার্ট এ চারটা চ্যাপ্টার, এবারে থিওরির পার্ট বি এখানে হলো, এখানেও চারটা চ্যাপ্টার, এখানেও চারটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার গুলো কি কি? এই চ্যাপ্টার গুলো হলো আমার পার্টিসিপেশন ইন এক্সটেনশন, পিপলস পার্টিসিপেশন ইন এগ্রিকালচারাল এক্সটেনশন প্রোগ্রাম, আর গ্রুপ অ্যান্ড গ্রুপ ডাইনামিক্স, আর একটা হলো টার্গেট গ্রুপ। এই হলো থিওরিতে অলমোস্ট আমাদের 8টা চ্যাপ্টার, এ এবং বি চলে গেল। এবারে আমরা যদি সিতে আসি, সি সিতে আমরা ভার্চুয়ালি তোমাদের চারটা এক্সপেরিমেন্ট থাকবে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট থাকবে চারটা। এটা ভুল হয়ে গেছে, বিটাই আসছে, সিটা আসে নাই আসলে। হ্যাঁ, সিটা আসে নাই। যাই হোক, এখানে সি আমরা থাকুক, সি এটা যা আসছে এটা ভুল, এটা আসে নাই আমার কাছে স্লাইডটা, বিটাই আসছে। তাহলে সি, এখানে সিতে চারটা এক্সপেরিমেন্ট থাকবে। এই হলো আমাদের কথা। এখন সি যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, তা আমরা এ এবং বি নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? জি স্যার। এতে গ্রুপ ডিফিউশন প্রসেস, অ্যাডপশন ক্যাটেগরিজ, নলেজ সিস্টেম, অ্যাপ্রোচ টু এক্সটেনশন, এই চারটা চ্যাপ্টারের প্রথম দুইটা পড়াবেন ফারুক স্যার, দ্বিতীয় দুটো এটা পড়াবেন হুদা স্যার এক। এবং পার্ট বি, এই বিতে প্রথম চ্যাপ্টারটা এটা হুদা স্যার পড়াবেন, বাকি তিনটা পড়াবো আমি। আমরা একটুখানি ওরিয়েন্টেশন আমাদের দরকার এই চারটা চ্যাপ্টারে আসলে কি বলে। আমরা এক কথায় যদি বলি, প্রথমে আসে ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেস, ডিফিউজ মানে বিস্তার ঘটানো। একটা টেকনোলজি আমাদের কোথায় জেনারেট হয়, গবেষণা প্রতিষ্ঠানে যে টেকনোলজি গুলো হয়, সেই টেকনোলজি গুলোকে কেমনে আমরা বিস্তার ঘটাবো কাদের মাঝে? আমাদের যারা ক্লায়েন্ট ফার্মার্স এর মাঝে। এই চ্যাপ্টারটা অলমোস্ট সেটা নিয়েই কথা বলা হয়, বিস্তার কিভাবে হয়। আরেকটা চ্যাপ্টার 2 যেটা অ্যাডপশন ক্যাটেগরিজ, এই বিস্তার ঘটাবো কাদের মধ্যে? কৃষকদের মাঝে। এটা গ্রহণ করবে আমাদের কৃষক, অ্যাডপ্ট করবে, অভিযোজিত হবে, গ্রহণ করবে। তাহলে অ্যাডপশন, সবাই কিন্তু একসাথে, যে কোনো নতুন প্রযুক্তি আসে একসাথে সবাই গ্রহণ করে না, কেউ আগে কেউ পিছে। এই যে আগে পিছে গ্রহণ করার, এর উপর ভিত্তি করে আমরা এটাকে বলবো অ্যাডপশন ক্যাটেগরিজ। এটা চ্যাপ্টারে সেটা আমরা দেখব, কোন জাতীয় কৃষক আগে গ্রহণ করে, কেমনে গ্রহণ করে, কেমনে কে আগে করে পরে করে, এগুলো নিয়ে। এরপরে হলো নলেজ সিস্টেম। নলেজটা কি আমরা বুঝি, এই সিস্টেমটা নলেজ ফার্মার্স লেভেলে কেমন নলেজ থাকে, আর সায়েন্টিস্টদের কেমন কেমন নলেজ থাকে, যারা সম্প্রসারণ কর্মী তাদের কেমন নলেজ থাকে, এটা নিয়ে এই চ্যাপ্টার আলোচনা করব। অ্যাপ্রোচ টু এক্সটেনশন ওয়ার্ক, আমরা অনেক সময় রেগে গেলে বলে থাকি, রাজ শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে অনেক সময় রেগে গেলে অনেক সময় তোমাকে বকাবাদ দিয়ে আমি দিই, রাজ তোমার অ্যাপ্রোচ কিন্তু ভালো। তাহলে রাজ, তোমার সাথে আমার সম্পর্ক কি? টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। অ্যাপ্রোচ ভালো না মানে তুমি একজন শিক্ষকের সঙ্গে যখন কথা বলবে তখন খুব নমনীয় ভাবে, খুব পোলাইটলি বলতে হবে, তাই না? জি স্যার। একই মেসেজ। আবার আরো অ্যাপ্রোচের আরো যদি সহজ উদাহরণ আমরা দেই, মানুষের সম্পদ
তোমার সম্পদ আমি কত ভাবে নিতে পারি? বৈধভাবে রোজগার করে তোমাকে শ্রম দিলাম, শ্রমের বদলায় আমি তোমার সম্পদ নিলাম এক। আর কি করে নিতে পারি? তোমার সম্পদ আমি চুরি করে নিতে পারি। আর কি করে নিতে পারি? তোমার সম্পদ আমি ডাকাতি করে নিতে পারি। এক, প্রথম কথা হলে একটা বৈধভাবে, একটা অবৈধভাবে, তাই না? জি তাহলে হ্যাঁ, একটু হানা বলে যাবে। শারমিন আসো। জি স্যার, আসছি স্যার। তাহলে তোমার সম্পদ যদি আমি নেই, এটা যদি অবৈধভাবে নেই, তাহলে চুরি করেও নিতে পারি, ডাকাতি করেও নিতে পারি। এখন শারমিন, তুমি জি স্যার। করোনা কালের মাঝেও বের হওয়া নিষেধ, তারপরেও বের হয়েছো, তোমাকে ছিনতাইকারীর কবলে পড়লা। ছিনতাইকারী অথবা ছিনতাইকারী কি তোমার অর্নামেন্ট নিয়ে কি ভদ্রলোকের মতো দাঁড়ায় থাকবে? নিমিশে এসে চলে যাবে। তাহলে জি সেখানে স্যার। অথবা তোমার সাথে ডায়ালগ কেমন হবে যে আপু আমি কিন্তু ছিনতাইকারী, আমার আর কোনো পেশা নাই, আমি এ করেই খাই। তো তোমার ওই যে নাক কান গলায় কি কি আছে ওগুলো তাড়াতাড়ি দিয়ে। তাহলে কি তুমি দিবে? মোটেও। না স্যার। তাহলে পারলে দুইটা থাপ্পড় দিবে, লোক জাগবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে অ্যাপ্রোচ, একজন ভিক্ষুক যখন তোমার কাছ থেকে সম্পদ চায়, বাবা আমি 2 দিন না খেয়ে আমাকে 5টা টাকা দাও, আমি একটা পরোটা খাবো, ইত্যাদি ইত্যাদি, তার নমনীয় সুর ভিক্ষুকের এক ধরনের অ্যাপ্রোচ। ডাকাত যখন তোমার সম্পদ লুণ্ঠন করে নিতে চায়, তখন তার এক ধরনের অ্যাপ্রোচ। আমরা যখন সম্প্রসারণ কাজ করতে যাব, আমাদের অ্যাপ্রোচটা কি সেটা এখানে আলোচনা করা হবে। এবারে আমরা চলে আসি সেকশন বি তে। বিতে কি আছে? পার্টনারশিপ প্রোগ্রাম, আর একটা হলো পার্টিসিপেশন, একটা হলো গ্রুপ এন্ড গ্রুপ ডাইনামিক্স, আর একটা হলো টার্গেট। তো প্রথমটা একটু পড়াইতে পারলে ভালো হইতো, হুদা স্যার পড়াবেন, যা হোক। তাহলে প্রথমটা কি? পার্টনার। আমাদের জীবনে বিভিন্ন, 1 মিনিট একটু, হ্যাঁ। জি স্যার। তাহলে পার্টনারশিপটা কি? আমরা এমন কতগুলো কাজ করি একা করা সম্ভব হয়? কে কোথায় সাউন্ড হচ্ছে? এমন কতগুলো কাজ করি যে কাজগুলো একা করা যায় না, সামষ্টিক ভাবে সেটা করতে হয়। তাহলে সেখানে লাগে কি? সেখানে লাগে পার্টনার, অনেকে মিলে। যেমন শারমিন তো বড়লোক এলাকার মেয়ে, জয়পুরহাটের লোকজন ধনী। বাবা কি করে শারমিন? বিজনেস করে স্যার। আরো তো পাইছি আমি, বিজনেস ম্যাগনেটের মেয়ে। কি একমাত্র কন্যা? একটা ভাই আছে স্যার। ভাই, এক ভাই এক বোন, ওকে। তাহলে শারমিন, ধরেই নিলাম শারমিনের অনেক টাকা আছে, বাবা যেহেতু বড়লোক বিজনেসম্যান, আমার কোনো টাকা নেই, তবে আমার ব্যবসায়িক অভিজ্ঞতা আছে। তাহলে শারমিনের সঙ্গে আমরা পার্টনার ফর্ম করতে পারি, বিজনেস পার্টনার। শারমিন একদিকে হলো ইয়াং লেডি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, মেয়ে মানুষ, কেমনে ব্যবসা করবে? টাকা আছে। তা আমি বললাম বাবা আমার তো টাকা নাই, তবে এক্সপিরিয়েন্স আছে, তাহলে তোমার সাথে আমার একটা পার্টনার ফর্ম। এটা ইন কেস অফ বিজনেস। এবারে দেখো, জয়পুরহাটে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় আছি, আমিও আছি, শারমিনও আছে। সময় কাটতেছে না, ট্রেনটা আমরা যাব ধরেই নাও দ্রুত জানে দিনাজপুর থেকে, যখন কিনা ট্রেন চলতেছে। তাহলে শারমিন অপেক্ষা একা, আমিও অপেক্ষা একা। তাহলে কি হলো? ট্রেন 1 ঘন্টা পরে আসবে, কি করার? নাথিং এলস। অবশ্য ইদানিং আরেকটা পার্টনার, মোক্ষম পার্টনার আসছে, মোবাইল টিভি আমরা সময় কাটাবো, ধরে নাও যখন মোবাইল ছিল না, তখন কিছুটা গল্প গুজাবে যাবে। বাবা তুমি কই যাবে? শারমিন পরিচয় হলো, আমি জয়পুরহাট যাবো, ইত্যাদি ইত্যাদি। 1 ঘন্টা সময় চলে গেল, ট্রেন আসলো। তাহলে ওই 1 ঘন্টা আমরা কাটাইলাম কি? টু স্পেন্ড আওয়ার টাইম পার্টনার। এবারে আমার সময় কাটানোর জন্য প্রতিনিয়ত কি আছে? মোবাইল। আমরা ইউটিউবে যাচ্ছি, গুগল সার্চ করতেছি, ইত্যাদি ইত্যাদি করে আমার সময় কাটতেছে, পার্টনার। তাহলে পার্টনারশিপ হলো ওইটাই, এক দশে মিলে কোনো একটা কাজ করা। কোনো অভাববোধ আছে, কোনো সমস্যা আছে, সেই কারণে অনেকে মিলে আমরা একসাথে যখন কাজ করি, সেটা হলো পার্টনারশিপ। যখন পার্টনারশিপ ফর্ম করি, তখনই চলে আসে পার্টিসিপেশনের ব্যাপার। শারমিন বাবা থেকে টাকা নিয়ে দিবে আমাকে 50 লাখ টাকা, কথার কথা। তাহলে এটা তো একা একা হবে না, হবে? একা একা হবে না। এটার জন্য এতগুলো টাকা বিনিয়োগ যেহেতু করবে, এখন পার্টনারশিপের জন্য কি করার চাই?
আমরা একটা ডিড করব, এগ্রিমেন্টে আসবো, শারমিন তুমি টাকা দিলা 50 লাখ, আমরা বিনিয়োগ করব, আমি পুরো সময় দেব। এখানে শারমিন মনিটর করবে, কিভাবে মনিটর করবে, সপ্তাহে কয়দিন মনিটর করবে, আমি যেই ইলেকট্রনিক গুডস কথার কথা, অথবা কম্পিউটারের ব্যবসা করব, তাহলে এটাই আমি কতটা সময় দিব, এগুলো একটা লিখিত একটা ডিড হবে। এগুলোর মাধ্যমে আমরা পার্টনারশিপ থেকে চলে আসি পার্টিসিপেশন। যে ডিড হলো শারমিন টাকা দিয়েই খেলতো, তার কথা ছিল ওয়ান্স ইন এ ডে, কি ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে একদিন সে আসে অন্তত মনিটর করবে। তো ইউনিভার্সিটিতে পড়ে, সে ধরে নিলাম মডার্ন মোড়ে আমাদের সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানে আসে, সে দেখতেছে কিনা সপ্তাহে একদিন হলে ইউনিভার্সিটি ছুটি আছে, তাহলে এবার শনিবারে সে আসে, সময় দেখে গেল যে স্যার যেভাবে আমার থেকে টাকাটা নিল, যেভাবে কথা আছে সেই ব্যবসা ঠিক মতো হচ্ছে কিনা। এটা হলো তার পার্টনারের একটা দিক। আর আমার পার্টনারের আরেকটা দিক হলো কি, আমি যেভাবে কথা দিলাম, শারমিন ওই 1 ঘন্টা ভিজিট করলে বুঝবে স্যার ঠিক মতো সময় দিচ্ছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলতেছে কিনা, এখান থেকে লাভ হবে কি হবে না, নাকি পুরো 50 লাখ টাকা আমার ধূলিসাৎ হয়ে যাবে। এটা হলো পার্টিসিপেশন। ক্লিয়ার? এবারে আসি গ্রুপ এন্ড গ্রুপ ডাইনামিক্স। গ্রুপ আমাদের আমরা বেশি পরিচিত গ্রুপ কিসের? রাজনৈতিক দলের সাথে। রাজনৈতিক দল এখন কি আছে, যারা সরকার গঠন করছে তাদের একটা রাজনৈতিক দল আছে, এছাড়াও আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে। তাহলে এই যে রাজনৈতিক দল, যারা দলীয় সদস্যদের যখন এই দলের সদস্য হয়, তখন তাদের কি থাকে, একটা এগ্রিমেন্ট থাকে কিভাবে কে কাজ করবে। এটা নিয়ে দলের ভিতরে একটা, যারা সদস্য থাকে, সদস্যের ধরনের উপরে দলের একটা চরিত্রে পরিবর্তন আসে, ডাইনামিজম আসে, গতিশীলতা আসে, সেটাকে বলে থাকি গ্রুপ ডাইনামিক্স। আর একটা হলো টার্গেট গ্রুপ। আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, ছোট দল, বড় দল, মাঝারি দল, কৃষক দল, ধান চাষি, গম চাষি, সবজি চাষি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জাতীয় দল থাকে। তাহলে আমি যখন কোনো একটা প্রজেক্ট, কোনো একটা কর্মসূচি যখন আমি হাতে নিব, কোন জাতীয় দলের সাথে আমি কাজ করব সেটাকে বেছে নেওয়া, এটাই হলো টার্গেট গ্রুপ। বুঝা গেল কিছু? জি স্যার। ওকে, আমরা এখন আছি সিলেবাস নিয়ে। এবারে চলে আসো দিয়ান, আমিম। জি স্যার। তোমরা আমার সাথে এখন রেসপন্স করবে। দিয়ান আসো, দিয়ান, দিয়ান আসো কি? বড় মুশকিল। হ্যাঁ, নাই, তাহলে কেন দিল পরে দিয়ান? ওর মেবি কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে কে আর কে আসো? নতুন আরেকজন আসো, মিম আসো। আর কেউ যার নেটওয়ার্ক ভালো আছে কে বলো? কে? কারেন্ট চলে, কে? আর কেউ নাই? ফানি, আমি 4 জন এই জন্য বাসে নিয়ে, আমি এত সময় তো দিতে পারবো না বাবা, সারাদিন কেউ নাই, কোনো একটা ছেলে নাই। আর কত 178 আছে এখন, তার মধ্যে একজন ছেলে নাই কেউ 178। কে? ফানি, কোনো আরেকজন মেয়ে আসো। আর কে আসো বলো? কি যন্ত্রণা তো। স্যার না হলে আমরা স্যার কোঅপারেট করি স্যার। আমি একটু সিক তো, দ্যাটস ওয়াই আমার গলায় প্রবলেম একটু। কার প্রবলেম? স্যার আমার আসমা। আমি আসমার দরকার নাই, যে সুস্থ সে একজন আসো, ছেলে বা মেয়ে নাই? ওকে, আচ্ছা মিম, মিম সেও হারায় গেল। স্যার না হলে স্যার আমরাই কোঅপারেট করি। আমরাই কোঅপারেট করি স্যার। জি স্যার। কতক্ষণ পারবা সেটা, আমি এই চ্যাপ্টারটা আমি আজকে শেষ করব, আমার সময়। মিম নাই, সে গেল কোথায়? স্যার সরি স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। জি স্যার। ওই জন্য তো আমি পেয়ার নিচ্ছি। কোনো আরেকজন ছেলে, যে কেউ একজন নাই? হুম, স্যার 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 আমি আসছি স্যার। কে? জ্ঞান? জি স্যার। তো তোমার কি সমস্যা হলো? এইভাবে সময় নষ্ট করতে পারবো না আমি। কি সমস্যা ছিল? কোথায় গেছিলা? কি হইলো বলো, চটপট বলতে হবে আমার সাথে কথা।
বাদ দে, এই পেয়ার হবে না। রাজ, স্যার আছে। ওকে, শারমিন আসো? জি স্যার আছি। আচ্ছা, তাহলে আমরা সবচেয়ে ভালো হতো যদি পার্টনারশিপটা আগে আলোচনা করা হতো, তাহলে ভালো। তাহলে পার্টনারশিপ কখন? যখন কোনো অভাববোধ থেকে দুই বা ততোধিক ব্যক্তি সামষ্টিকভাবে কোনো একটা কাজ করে, সেটাকে বলি আমরা পার্টনারশিপ। এবারে আসো, পার্টনারশিপ যখন হয় তখনই হয় পার্টিসিপেশন। তাহলে চ্যাপ্টারটার নাম পিপলস পার্টিসিপেশন ইন এগ্রিকালচারাল এক্সটেনশন প্রোগ্রাম। পার্টনারও হবে এগ্রিকালচারাল এক্সটেনশন প্রোগ্রামের ক্ষেত্রে, পার্টিসিপেশন হবে এগ্রিকালচারাল এক্সটেনশনের ক্ষেত্রে। তাহলে পিপলস পার্টিসিপেশন ইন এগ্রিকালচারাল এক্সটেনশন প্রোগ্রাম। তাহলে উন্নয়নশীল কর্মসূচি যখন আমরা হাতে নেই, তখন জনগণের অংশগ্রহণের দরকার। যেমন পদ্মা সেতু হচ্ছে এখন, বড় আঙ্গিকে যদি ভাবি, সেখানে কি হয়, দেশের বিদেশের অনেক লোক একসাথে এরা কাজ করতেছে। পদ্মা সেতু যেখানে হচ্ছে, পদ্মাপাড়ের মানুষরা এরা বুঝতে পারতো যে কত জটিল তাদের সমস্যা, এই নদীর এপার থেকে ওপারে যাইতে ব্রিজটার কত প্রয়োজন ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য তাদের কাছে ছিল। তারা দুঃখ কষ্টে সময় কাটাইছে, তাহলে এরা এটা জানে। তাহলে ওই পদ্মাপাড়ের লোক, তারপরে সরকার, বাংলাদেশ সরকার, তারপরে চীনের লোকজন এক্সপার্ট, এটা নিয়ে হয়ে গেছে। এরা কি করলো, পার্টনারশিপ কেমনে ফর্ম করবে, পার্টনারশিপ করবে হাউ উই ক্যান এস্টাবলিশ দা পদ্মা ব্রিজ। এই পদ্মা ব্রিজ এস্টাবলিশ করার জন্য পার্টনারশিপ ফর্ম হইল। এবারে যখনই ফর্ম হইল, তাহলে এর মধ্যে কে কে আছে? এর মধ্যে আছে চাইনিজ এক্সপার্ট, জি স্যার, বাংলাদেশি এক্সপার্ট, ইত্যাদি ইন্ডিয়ান কিছু আছে স্যার, ফরেনার, এক কথা চাইনিজ না বলি আমরা, নেটিভ অ্যাজ ওয়েল ফরেন, এই জাতীয় লোক আছে। তাহলে এরা নিয়ে এবারে কিন্তু ওই ব্রিজের কাজ চলতেছে, ঠিক আছে? জি স্যার। ব্রিজের কাজ এবার চলতেছে। তাহলে ব্রিজের কাজ এবারে যেহেতু চলতেছে, তাহলে এখন আমরা পার্টিসিপেশনে চলে আসছি। তাহলে পার্টিসিপেশন কিভাবে ডিফাইন করা যায়? Participation of the people involved in development program is often seen as a way of make these programs more successful, especially to solving problems of poor people. হত দরিদ্র মানুষের যেই সমস্যাগুলো থাকে, সেই সমস্যা নিরসন করার যেই প্রচেষ্টা, সামষ্টিক প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে বলে থাকি পার্টিসিপেশন। পদ্মা ব্রিজ এটা হলো এমনি ন্যাচারাল নরমাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর আমাদের পার্টিসিপেশন হবে এগ্রিকালচারাল এক্সটেনশন প্রোগ্রামের ক্ষেত্রে। ওকে, এবারে আমরা আসি পার্টিসিপেশনের কতগুলো নীতি আমাদের মেনে চলতে হবে। তাহলে প্রথমে গেল ডেফিনেশন, সামষ্টিক প্রচেষ্টায় আমরা সমস্যার সমাধান করব। তো যখনই পার্টিসিপেশন আসলো, তখন তোমার নীতির কথা আসবে, বেসিক প্রিন্সিপাল। প্রথমেই থাকবে মিউচুয়াল রেসপেক্ট। মিউচুয়াল রেসপেক্ট কি? আমরা হতদরিদ্র কৃষকদের নিয়ে কাজ করব, সেই কৃষকদের মধ্যে কেউ থাকতে পারে সবল, কেউ থাকতে পারে দুর্বল, বিভিন্ন আঙ্গিকে, যেটা ইন কেস অফ ফিনান্স, ইন কেস অফ ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস, লাইক দিস। এগুলো কারো দুর্বলতা থাকতে পারে, কারো ভালো দিক থাকতে পারে। তুমি সবাইকে আমরা শ্রদ্ধা করব। হতদরিদ্র কৃষককে আমি শ্রদ্ধা করব, পাশাপাশি যে জ্ঞানী তাকেও আমি শ্রদ্ধা করব, যে দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে তাকে আমরা অবজ্ঞা করব না। মিউচুয়ালি সবাইকে শ্রদ্ধা করব যখন আমরা কাজ করব। ক্লিয়ার? অ্যাক্টিভ পার্টিসিপেশন কথা যেটা ছিল, শারমিন আর আমি ব্যবসা করব, তাই না? জি স্যার। শারমিন দিল টাকা, আমার থাকবে ব্যবসায়িক অভিজ্ঞতা। তাহলে এই পার্টিসিপেশনটা হতে হবে অ্যাক্টিভ। শারমিন ওয়ান্স ইন এ উইক কথা দিচ্ছিল, আমি সার্বক্ষণিক সময় দিব এই ব্যবসা প্রতিষ্ঠানে। সেই পার্টিসিপেশনটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, আমি সার্বক্ষণিক সময় দিচ্ছি কিনা, শারমিন সপ্তাহে একবার এটা ভিজিট করার কথা, সে সেটা করতেছে কিনা, ঠিক আছে? এটা হলো অ্যাক্টিভ পার্টিসিপেশন। তাহলে দুইটা নীতি চলে গেল। এবারে আসলো এগ্রি টু ডিসএগ্রি।
বিল্ডিং কনসেনসাস, তাহলে দুটো অলমোস্ট কাছাকাছি, এগ্রি টু ডিসএগ্রি। যখন আমরা পার্টিসিপেশন যখন যাব তখন মিটিং করতে হবে। এই মিটিং যেটা করব, মিটিং এ কি হবে, সব আমার মতামত, আমিও একজন পার্টনার, শারমিনও পার্টনার, ধরে নিলাম আমাদের মতো আরো পার্টনার আছে, তাহলে আমরা 10 জন 12 জন মিলায় এই প্রতিষ্ঠানটা চালাবো। তাহলে কোন কোন ক্ষেত্রে আমি শারমিনের সঙ্গে একমত, কত ক্ষেত্রে ভিন্ন মত। তাহলে এই যে 10-12 জন লোক, এই কারণে সাধারণত তোমরা দেখবা যদি কোনো কমিটি গঠন করে, এই কমিটি অড নাম্বার থাকে, সমান সংখ্যক থাকে না। 15 সদস্যের হয়, 11 সদস্যের হয়, 5 সদস্যের হয়, ঠিক আছে, সমান সংখ্যক সদস্য নিয়ে হয় না। তাহলে এগ্রি ডিসএগ্রি, আমরা যে কোনো বিষয় নিয়ে আমাদের যে উন্নয়নশীল কর্মসূচি যেটা হাতে নিব, এই কর্মসূচি নিয়ে যখন আলোচনা করব, কেউ বা হবে সম্মতি প্রকাশ করবে, কেউ বা অসম্মতি প্রকাশ করবে, তার মধ্যে মেজরিটি যেটা, সেই মেজরিটির মতামতকে গুরুত্ব দিয়ে বিল্ডিং কনসেনসাস, মতানৈক্যে আমরা সেখানে পৌঁছব। বোঝা গেল? এটা দুটা নীতি। আর একটা হলো কমিটমেন্ট টু অ্যাকশন। যেভাবে শারমিন কথা দিচ্ছে সপ্তাহে একদিনই আসে, আমি যেভাবে কথা দিচ্ছি একেবারে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিনিয়ত আমি থাকি এই আমাদের বাণিজ্যিক যে প্রতিষ্ঠানটা, তাই তো? এটা হলো কমিটমেন্ট, কমিটেড। যারা আমরা 2 জনের কথা বুঝাচ্ছি, আমাদের মতো আরো হয়তো 10 জন আছে, সবাই যে সেলসম্যান আছে, যে এক্সিকিউটিভ আছে, ব্যবসায়ী, সবাই আমরা ঠিক মতো সময় দিয়ে এই প্রতিষ্ঠানটাকে রান করাচ্ছি। তাহলে 5টা নীতি গেল, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কমিটমেন্ট টু অ্যাকশন, তাহলে নীতি হলো 5টা। কিসের কিসের দেখো, মিউচুয়াল রেসপেক্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন, এগ্রি টু ডিসএগ্রি, বিল্ডিং কনসেনসাস, কমিটমেন্ট টু অ্যাকশন। এই 5টা নীতি নিয়ে আমাদের পার্টিসিপেশন হবে। এবারে আসি বেসিস অফ পিপলস পার্টিসিপেশন। ক্ষেত্রটা কি, কোন কোন ক্ষেত্রে জনগণ অংশগ্রহণ করবে? রিডাকশন ইন ডেভেলপমেন্ট কস্ট, উন্নয়নশীল এই যে আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা, আমরা এই কারণে পার্টিসিপেশনের দরকার যে আমাদের খরচ যাতে কমে, খরচ যাতে না বাড়ে, কম খরচে আমরা এই প্রতিষ্ঠানটা চালাইতে পারি, এটা একটা কারণ। ইনক্রিজ দ্য perceived actual benefit to people participating in the program, তাহলে আয়টা যাতে আমাদের সদস্য যে লাভটা হবে সদস্যের মাঝে সমানভাবে যাতে দেয়া যায়, সমবন্টন। Involvement in mistake made by the project authority in designing various structure, আমরা একটা ডিজাইন করব, তাই তো? যখন আমাদের কর্মসূচিটা বাস্তবায়ন করতে যাব, সেই কর্মসূচির একটা ডিজাইন থাকবে, সেই ডিজাইন যখন আমরা করতে যাব তখন মিস্টেক গুলো যাতে সবার ধরা পড়ে। 12 জন মিলে যদি কোনো একটা ডিজাইন করতে যাই, তখন যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটিগুলো ধরা পড়বে। ডিক্রিজ ইন দ্য কন্টিনিউয়াস ডিপেন্ডেন্স অফ দ্য পিপল অন দ্য অর্গানাইজেশন এন্ড দেয়ারবাই মেক দ্য প্রোগ্রাম সেলফ সাস্টেইনিং এন্ড দ্য লোকাল পিপল সেলফ ডিপেন্ড। যখন আমরা এই যে কর্মসূচি বাস্তবায়ন করতে যাব, কৃষি বিষয়ক উন্নয়নশীল কর্মসূচি, বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসতে হতে পারে। সেই এই আমরা বেসিসটা কি, বাইরে থেকে এক্সপার্ট আসে প্রাথমিক পর্যায়ে তারা কাজ করবে, এইটা শিখে শিখে যারা স্থানীয় জনগণ আছে যা তারাও এই বিষয়ে দক্ষতা অর্জন করবে, পরবর্তীতে যাতে আমাদের এই স্থানীয় জনগণই যথেষ্ট হয়, মানুষের আর মুখাপেক্ষি হইতে না হয়। এই ক্ষেত্রে আমরা পার্টিসিপেশন করি। মোবিলাইজেশন অফ লোকাল রিসোর্সেস, তোমার শারমিনের কথা বলছি আমি উদাহরণস্বরূপ, শারমিনের এখানে টাকা আছে, আমরা 10 জনে একটা এই ব্যবসাটা করতেছি, শারমিনের মতো আরো রিসোর্স যার আছে, শারমিনের ছিল টাকা, সে দিল টাকা, আমার ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠার অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি, আর তোমাদের মাঝে আরো হয়তো বন্ধু বান্ধব আছে, তারা পার্ট টাইম আমাদেরকে সময় দিতে পারে, আমরা প্রতিদিন বিকালে বা রাতে 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিই। তাহলে এই যে রিসোর্স গুলো এটা অ্যাকুমুলেট করা যায়, একত্রিত করা যায়, এই কারণে পার্টিসিপেশনের দরকার।
প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বিকাম ইজিয়ার এন্ড স্মুথ, তাহলে সবাই যদি সমস্যারে আমরা কাজ করি তাহলে যে কোনো কঠিন কাজ খুব সহজেই বাস্তবায়ন করা যায়। ইনক্রিজ ইন দা পলিটিক্যাল অ্যাওয়ারনেস অফ দা পিপল, এগুলো করতে গিয়ে যখন সবাই মিলে একসাথে আমরা কাজ করি তখন রাজনৈতিক ভাবেও আমরা সবাই খুব সচেতন হয়ে যাই। এই বেসিসে আমরা কি করে থাকি, জনগণ এই অংশগ্রহণ করে থাকে। তাহলে বেসিস অফ পিপলস পার্টিসিপেশন। তাহলে আমরা প্রথমে কি হলো, ডেফিনেশন গেল, প্রিন্সিপাল গেল, বেসিস। এবার লেভেল। লেভেল কি কি? প্রথমে হলো প্যাসিভ পার্টিসিপেশন। প্যাসিভ পার্টিসিপেশনটা কি? যেমন পদ্মা সেতুতে যারা এখন কাজ করতেছে সবাই কিন্তু অংশগ্রহণ করে নাই, পদ্মাপাড়ের মানুষ অংশগ্রহণ করে নাই। তারপরে যারা আজকে ওখানকার লেবার হিসেবে কাজ করতেছে তারা অংশগ্রহণ করে। তারপরে যারা ফরেন ডেলিগেটস, যারা এক্সপার্ট আসছে তারা হয়তো কিছু কিছু অংশগ্রহণ করছে। সরকার যখন প্রথমে সিদ্ধান্ত নিতে যায়, যখন এরকম একটা বিষয়ে যে আমরা কি করতে যাচ্ছি, উন্নয়নশীল কর্মসূচি কোনটা হাতে নিতে যাব, তখন সরাসরি অনেকের অংশগ্রহণ থাকে না। যারা পলিসি মেকার তারা প্রথমত সিদ্ধান্ত নেয়, নিয়ে এটাই এক্সিকিউট করে, সেটাই হলো প্যাসিভ পার্টিসিপেশন। জনগণ কিন্তু এই পদ্মা সেতুর ব্যাপারে সরাসরি নিজে অংশগ্রহণ করে না। সেরকম আমরা যে উন্নয়নশীল কর্মসূচিগুলো হাতে নিব, প্রথমে আমাদের পার্টিসিপেশন থাকবে না। যারা এক্সপার্ট এই লাইনের তারা হয়তো পার্টিসিপেট করবে। তাহলে আমাদের পার্টিসিপেশনটা এই কারণে এটাকে বলে থাকি প্যাসিভ পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং। আমরা উন্নয়নশীল কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কি করে থাকি, সার্ভে করে থাকি, জরিপ করে আমরা তথ্য নিই। এই এলাকার কৃষকরা ধান চাষের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, এখন সবজি চাষ নিয়ে, সবজি কোন জাতীয় সবজি চাষ করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা ডাটা কালেকশন করব, অ্যানালাইসিস করব, খালি প্রতিবেদনটা সাধারণ মানুষের মাঝে ছড়াইয়া দিব। এই হলো আমাদের কাজ। তাহলে এখানে পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং, যারা সাধারণ কৃষক তারা শুধু তথ্যটাই দিল, ওই জরিপকালীন সময়ে ডেটাটা তারা দিল, ডেটা দেবার পরে সেই ডাটা কেমনে কালেকশন, কতজনের কালেকশন করলাম, কেমনে অ্যানালাইসিস করলাম ইত্যাদি ইত্যাদি, এগুলো বিষয়ে তাদের পার্টিসিপেশন থাকে না। যারা এক্সপার্ট তারাই শুধু এটা করে, খালি রেজাল্টটা তাদেরকে জানায় দেওয়া। এই কারণে এটাকে বলতেছে পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং, শুধু তথ্যটা দেওয়া আর কিছু না। এটা দুটা লেভেল চলে গেল। এবারে পার্টিসিপেশন বাই কনসালটেশন। ফরেন, যেমন মনে করো কনসালটেন্ট আসছে, আজকে পদ্মা ব্রিজ হচ্ছে, চাই ফরেনার যারা কনসালটেন্ট ইঞ্জিনিয়ার তারা এসে পরামর্শ দিয়ে চলে যাবে, সারা জীবন কিন্তু তারা থাকবে না। তাহলে আমাদের এক্ষেত্রেও যখন উন্নয়নশীল কর্মসূচি নতুন যখন হাতে নিব, তখন কি হবে, যারা ওই বিষয়ে দক্ষ লোক তারা শুধু পরামর্শ দিয়ে যাবে, কনসালটেন্সি দিয়ে যাবে, এই তারপরে আমাদেরকে সেটা করে নিতে হবে। এইটা একটা বেসিস। আর একটা কি, পার্টিসিপেশন অফ মেন্টাল ইনসেনটিভ। ইনসেনটিভ শব্দের অর্থ জানো কিনা? ইনসেনটিভ, ইনসেনটিভ হলো উৎসাহপ্রদ বস্তু। শারমিন বৃত্তি পাইছিল কোন ক্লাসে? জি স্যার, 5 এ পাইছিল। আর রাজ? স্যার 5 আর 8 এ। 5 8। এই যে বৃত্তির টাকা তোমরা পাও, বই কেনার কিছু অ্যালাউন্স, তারপরে মান্থলি কিছু একটা, এটাকে আমরা বলি ইনসেনটিভ। সবাই কিন্তু পায় না বৃত্তি। একটা উপজেলায় হয়তো 20 জন ছেলে মেয়ে পাইছে, তার মধ্যে 20 জনের মধ্যে 16 জন পাইছে সেকেন্ড গ্রেড, 4 জন পাইছে, কথার কথা, আমি সঠিক ফিগারটা এখন মনে নেই, বুঝে নাও। তাহলে 4 জন পাইছে ট্যালেন্ট পুলে আর 16 জন পাইছে সেকেন্ড গ্রেড, তাই তো কথা? তাহলে এর মানে কি? এটা হলো উৎসাহপ্রদ বস্তু। তোমার সব ছাত্রকে দেওয়া হলো না, যে 20 জন ভালো করছে তার মধ্যে আবার আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম। এটা হলো ইনসেনটিভ। যে এটাকে এর বাংলা যদি বলা হয় উৎসাহপ্রদ বস্তু, তাহলে আমি এই বৃত্তির ব্যবস্থা যেহেতু রাখছে, তোমার একটা কম্পিটিশন লাগে যাতে করে আমি বৃত্তি পাই, এই 20 জনের মধ্যে যাওয়া যায়। তাহলে এটাকে বলে থাকি উৎসাহপ্রদ বস্তু। পার্টিসিপেশন বাই কনসালটেশন গেল, পার্টিসিপেশন অফ ম্যাটেরিয়াল ইনসেনটিভ। তাহলে ইনসেনটিভ উপকরণ দিয়েই ইনসেনটিভ দেওয়া হবে।
এটা ম্যাটেরিয়াল ইনসেনটিভ কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরা প্রতিনিয়ত কাজ করে। তোমরা রাস্তায় চলতে ফিরতে দেখবা রাস্তার পাশে সাইনবোর্ড দেওয়া আছে, এটাকে বলে থাকি ডেমনস্ট্রেশন, রেজাল্ট ডেমনস্ট্রেশন। ওই একটা ফসলের জাত হোক, সেটা আইডিয়াল ওয়েতে নার্সিং করে সেটা দেওয়া হচ্ছে, সেটা কতটা কার্যকরী সেটা সবাই দেখতেছে। এটাই হলো ইনসেনটিভ। তাহলে আমরা ডেভেলপমেন্ট কর্মসূচি বেসিস হলো ইনসেনটিভ, এটা একটা বেসিস থাকে। তারপরে ফাংশনাল পার্টিসিপেশন, এটাই হলো আসলে কার্যকরী অংশগ্রহণ। যেমন কিনা শারমিনের সাথে আমার একটা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য পার্টনারশিপ ফর্ম করে পার্টিসিপেশন যেটা হচ্ছে, শারমিন 1 ঘন্টা আসে, শনিবারে বিকালে আসে, 5টার সময় আসে 6টা 6:30 থেকে 7টায় হয়তো চলে যায়। এটাই হলো ফাংশনাল পার্টিসিপেশন। আমি 9টায় যাই, সারাদিন এটা পর্যালোচনা করি। ইন্টারেক্টিভ পার্টিসিপেশন, ইন্টারেক্টিভ মানে দুইজনের সাথে পরস্পরের সাথে যে পার্টিসিপেশনটা হয়, তাহলে ইন্টারাকশন যেটা হয় সেটা হলো ইন্টারেক্টিভ পার্টিসিপেশন। এগুলোর কারণে আমাদের পার্টিসিপেশন দরকার। সেলফ মোবিলাইজেশন, তোমার যে সম্পদ আছে, শারমিনের টাকা বাবা থেকে নিয়ে দিল 50 লাখ, এতেই শেষ না। তোমার যদি রাত যদি পারো 5 লাখ তুমিও দাও বাবা, অসুবিধা নেই। জি স্যার, দিয়ে দিলাম। তোমার মতো আরো 2 জন আছে, কেউ পাচ্ছে 2 লাখ, কেউ সেই অনুসারে আমরা শেয়ার ডিস্ট্রিবিউশন করি। সেলফ মোবিলাইজেশন, তোমার যার যেই সম্পদ যেগুলো আছে সব, শারমিন হয়তো একাই 50 লাখ দিছে, সে হয়তো ধরেই নিলাম 10টা শেয়ার, 5 লাখে একটা শেয়ার ধরলাম, রাজ দিল 5 লাখ, তার একটা শেয়ার। এটা সেলফ মোবিলাইজেশন, যেই সম্পদ যেগুলো আছে আমরা যারা যারা অংশগ্রহণ করলাম সেগুলো একত্রিত করা। এই বেসিস নিয়ে আমাদের পার্টিসিপেশন হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবারে নিড ফর পার্টিসিপেশন। তাহলে পার্টিসিপেশনের কি কি জানলাম? ডেফিনেশন জানলাম, প্রিন্সিপাল জানলাম, তারপরে লেভেল জানলাম, তারপরে নিডটা কি, দরকারটা কি। তাহলে participatory method gives a local perspective as well as unique understanding of a certain community to the decision making. সামষ্টিকভাবে কোন নির্দিষ্ট কমিউনিটির জনবল একত্রিত মিলিত হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণের কারণেই আমাদের দরকার পার্টিসিপেশন। ধান চাষ করতেছিলাম, সেখানে কি হবে, এখান থেকে সবজি চাষে যদি আমরা কনভার্ট হয়ে যাই তাহলে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব। এই জন্যই পার্টিসিপেশন দরকার, সামষ্টিক। এছাড়াও কতগুলো কারণ আছে পার্টিসিপেশনের, এটা এক কথায় বললাম, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। তাহলে আর কতগুলো কারণ আছে, সেগুলো কি কি? দে হ্যাভ ইনফরমেশন, তোমার কাছে এমন কতগুলো তথ্য আছে। রাজ যেমন সে 5 লাখ টাকা বের করলো, শারমিনের 50 লাখ টাকা, তোমাদের কাছে আরো আছে। যে তোমাদের ছাত্র হইলে কি হবে, অনেক বড় লোকের ছেলে আছে, অনেক টাকার মালিক আছে তোমাদের সাথে, এই তথ্যগুলো তোমরাই ভালো দিতে পারবা, তাই তো? তাহলে দে হ্যাভ ইনফরমেশন, যাদেরকে নিয়ে উন্নয়নশীল কর্মসূচি আমরা হাতে নিব তাদের কাছে এমন কতগুলো তথ্য আছে যে তথ্যগুলো উন্নয়নের জন্য খুবই সহায়ক। আমরা যদি একত্রিত না হতাম তাহলে এক ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির কাছে এই তথ্যগুলো থাকতো, কাজে আসতো না। এক জায়গায় যখন আসলাম তাদের কাছ থেকে এই তথ্যগুলো হান্টিং করে নিলাম, এটা আমাদের কাজে আসবে। They will more motivated to cooperate in the extension program if they share responsibility for it. যদি দায়িত্বশীল হয়, যেমন মনে করো লাইফ, আমাদের নর্মাল লাইফ আছে, ঠিক আছে? তোমাদের সাথে একটা কান্ট্রি ট্যুর করে আসছি, আমি কান্ট্রি ট্যুর করে আসে কিছু টাকা আসছে, আমরা একটা পিকনিক অথবা একটা একসাথে আমরা খাইতে চাই, নিজেরা বাজার করব, রান্না করব, ইত্যাদি ইত্যাদি। এখন এইটা নিয়ে ধরে নিলাম তোমরা 100 জন আছো, 100 জন স্টুডেন্ট ভার্সাস আমরা 2 জন শিক্ষক আছি। আমি বললাম, জানো শারমিন, আমার এই খাওয়া দাওয়ার প্রতি নেক আছে বাবা, তোমাদের ছাত্র জীবনে আমি অনেক পিকনিক এরকম কোঅর্ডিনেট করছি, পরিচালনা করছি সফলভাবে, ডাইনিং চালাইছি, ইত্যাদি ইত্যাদি, অনেক অভিজ্ঞতা আছে। আমি বাবা, তোমরা বাদ দাও, আমি একাই করবো। তখন তোমাদের সন্দেহ ঘনীভূত হবে, আরে স্যার একাই করলো, আমরাও অংশগ্রহণ করতে পারলাম। খোদা না কাজ কি হয়েছে, মুরগির রোস্ট একটা করা হয়েছে, রোস্টার মুরগি আমি ভালো মনে করে নিয়েছি, আরে ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়াবো, একটু বড় মুরগি কিনি, একটু বড় সাইজ হয়েছে, রোস্টটা হয়েছে একটু শক্ত।
এবারে খাইতে বসে যত পারো তোমরা আন্দোলন সংগ্রামে চলে যাবে। স্যার একা একাই করলো, এত নাকি অভিজ্ঞতা, আমাদেরকে দুই একজন কমিটিতে রাখলে কি হইতো, এইরকম বহুবিধ কথা। এবারে যদি তোমাদেরকে দুই একজনকে কমিটিতে রাখতাম তাহলে কি হইতো বাস্তবে, শারমিন নিজেই ছিল কমিটিতে, মুরগি সে পছন্দ করছে, হ্যাঁ সে খাইতে বসছে, সবাই এদিক সেদিক বলতেছে, তোমার মতো আরো যারা ছিল, রাজ, শারমিন এরা, তারপরে বিয়াম, মিম, এরা সবাই কমিটিতে ছিল, একসাথে মাশাআল্লাহ পাওয়া গেছে। এখন রোজটা হয়েছে শক্ত, সবাই সবার মুখের দিকে চাচ্ছে, খবরদার বলবি না, স্যার কিন্তু নিষেধ করছিল বাবা এত বড় মুরগি নিও না, জোর করে নিলি, এখন বুঝ রোজটা হয়েছে শক্ত, জন্মের খাওয়া খা, আজকে খেয়ে নে কষ্ট করে, খবরদার মুখ খোলা যাবে না, কারণ প্রোগ্রামটা তোমরাই অংশগ্রহণ করছো, বুঝা গেল? জি স্যার। তাহলে এটা সেলফ মোটিভেটেড, তোমরা মোটিভেট হয়ে যাচ্ছ, আমাকে কিছু বলতে হচ্ছে না, রোজটা ভালো হয় নাই, তোমরাই এটা মেনে নিচ্ছ, এটা বলা যাবে না, আমরাই যেহেতু করছি। In a democratic society, it is generally accepted that the people involved have the right to participate in decision about the goals they hope to achieve. গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এটা অধিকার, আমরা উন্নয়নের মাধ্যমে কি অর্জন করতে যাচ্ছি এটা সবাই জানবো, সবাই অংশগ্রহণ করব, ডেমোক্রেসি ওয়েতের কারণেও আমরা অংশগ্রহণ করে থাকি। তাহলে এগুলো হলো রিজন, বোঝা যাচ্ছে তো? দিস আর দ্য রিজন। জি স্যার। মানে এমন কতগুলো এগ্রিকালচারাল প্রোগ্রাম আছে যেটা একা একা তোমার পক্ষে সম্ভব না, যেমন মনে করো সয়েল ইরোশন কন্ট্রোল, নদী ভাঙ্গন হয়, অথবা উঁচু নিচু জমি, খাল খর্দ আছে, বর্ষার সময় মাটি ক্ষয় হয়ে চলে যাচ্ছে, এটা তুমি কি বলে রাজের পক্ষে একার সম্ভব না, ধ্যান তোমার একার পক্ষে সম্ভব না, আমাদের দরকার সামষ্টিকভাবে এক জায়গায় একত্রিত হয়ে এটা কিভাবে মোকাবেলা করা হবে। সাস্টেইনেবল লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, স্থিতিশীল যে জীবনযাত্রার মান, এগুলো করতে গেলে এমন কতগুলো কার্যক্রম আছে যেগুলো একা সমাধান করা যায় না, এর জন্য দরকার আমার কি দলীয় প্রচেষ্টা, তাহলে সবাই মিলে আমরা এগুলো বাস্তবায়ন করব। Participation makes it possible to achieve more profound changes in the ways people think. আমরা যেভাবে চাচ্ছি কি জাতীয় পরিবর্তন হলে আমাদের সহায়ক হবে, আমাদের পরিবর্তন যাতে আমরাই নির্ধারণ করতে পারি, এই কারণে আমরা অংশগ্রহণ করে থাকি। এবারে আসি ব্লক, এত কিছু জানলাম, হ্যাঁ পার্টিসিপেশন তাহলে তো দরকার আছে বুঝতেছি, তাই না? প্রিন্সিপাল জানলাম, লেভেল জানলাম, নিড জানলাম বা রিজন, তাই না? জি স্যার। জি স্যার। এখন এটা তুমি করতে গেলে কতগুলো ব্লক আসবে, বাধা আসবে। তুমি কে, তোমাকে যাইতে হবে কিন্তু ফার্মার্স ফিল্ডে, কৃষকের দিকে তাকাও, কৃষক, হত দরিদ্র কৃষক, অথবা তার মাঠে কাজ করতে গিয়ে তোমার আমার মতো এত ফুরফুরে ভদ্রলোক সবসময় থাকতে পারেন, ফেয়ার পার্টিসিপেট করছো, একটা প্রোগ্রাম পার্টনারশিপ ফর্ম করছো, তারই তো পার্টিসিপেশন। এখন উপজেলা লেভেলে তুমি কৃষকদেরকে ডাকছো, তাহলে ধরেই নিলাম রাজ একবার হত দরিদ্র একজন কৃষক, সে মনে করবে আরে বাপরে বাপ, উপজেলায় যাব, ওখানে কৃষি অফিসার থাকবে, আরো কত বড় বড় অফিসার থাকবে, কত সমাজের মানে গণ্যমান্য ব্যক্তিরা, অনেক ধনী ধনী কৃষকরা থাকবে, আমার এই ময়লা কাপড়, ছেঁড়া শার্ট, কাদা মাখা সে নিয়েই আমি হাটে মাঠে থাকি, বাবা আমি ওখানে যাব না, ভয় লাগতেছে, আমি যাব না, বাধা হয়ে গেল। তাহলে রাজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বাধা, ফেয়ার, ভীতি কাজ করতেছে। ইনসিকিউরিটি, পারহ্যাপস আদার্স ইন দা গ্রুপ ইনসিকিউর মনে করে, আমি মনে করি যে আমি ওখানে গিয়ে কেমনে কথা বলবো, অন্যান্য যে লোকগুলো আছে ওরা হয়তো অনেকে আছে বিদেশ ফেরত, ওরা খুব স্মার্টলি কথা বলবে, আমি কথাই তো বলতে পারবো না, ওখানে গেলে তো আমার স্টেজের সামনে নিয়ে দিবে, তাহলে ইনসিকিউরিটি, আমি সিকিউর ফিল করতেছি না, দরকার নেই, আমি যাব না। আর একটা কি, ল্যাক অফ নলেজ, আমার চেয়ে ওনাদের অনেক জ্ঞান বেশি, সুতরাং আমি ওখানে যাইতে চাই না। ল্যাক অফ টাইম, এগুলো গেল হত দরিদ্র মানুষের কথা, যারা কিনা খুব ব্যস্ত ধনী লোক, তারা কি হবে, সময় নাই। আমি বহুত কমিটির সদস্য, অনেক জায়গায় পার্টিসিপেট করে ফেলছি, আমি এলাকার কি বলো এলাইট লোক, অথবা বিজনেস ম্যাগনেট, অথবা লিডার, তাহলে আমার সময় নাই ওখানে যাওয়ার, যাওয়ার ইচ্ছা ছিল, একসাথে 2-3টা প্রোগ্রাম করে গেছে, তাহলে ল্যাক অফ টাইম, সময় নাই। ল্যাক অফ স্কিল, আমার দক্ষতার অভাব,
আমি সবজি ধান চাষি দক্ষ, সবজি চাষ করতে গিয়ে আমার স্কিল নাই, তাহলে সেক্ষেত্রে যেহেতু স্কিল নেই আমি ওখানে যাব না, বাধা দিয়ে বসলো। ভেস্টেড ইন্টারেস্ট, ভেস্ট মানে আমার যে সম্পত্তি আছে ওই উপজেলায় ওই মিটিং এ যাব, বাই না সবাই জানে ফেলবে, আমার এলাকার লোকও জানবে, আর সরকারের যে কৃষি অফিসার আছে ওখানে টিওনও থাকতে পারে, তারা তো জানে ফেলবে। হ্যাঁ, তাহলে আমার সম্পত্তি সব গভর্নমেন্ট নিয়ে নিতে পারে, অথবা ট্যাক্স বেশি বসায় ফেলবে। না বাবা, আমি ওখানে যাব না। গ্রুপ ভ্যালুস, তাহলে গ্রুপ ভ্যালুস কি? শারমিনের মতো মেয়ে পর্দানশীল, আরে ওগুলো কাজে আমি মহিলা মানুষ কেন যাব, পর্দার ব্যাঘাত হবে, পুরুষদের মাঝে আমি এগুলো যাইতে চাই না। অথবা পলিটিক্যাল, শারমিন সে ভাবতেছে যে আমি যে রাজনৈতিক দলের অনুসারী, মতাদর্শে বিশ্বাস করি, ওখানে যারা এগুলোর আয়োজন করতেছে তারা ম্যাক্সিমাম আমার তার রিভার্স উল্টা রাজনৈতিক দল করে, সুতরাং ওদের সাথে আমি বসতেই চাই না, আমি ওখানে যাব না। গ্রুপ ভ্যালু, এগুলো কারণে কি হয়, দিস আর দা ব্লক, এগুলো বাধা। আমরা পার্টিসিপেট করার ইচ্ছা থাকলেও আমরা এই বাধাগুলোর কারণে আমরা কি করি, পার্টিসিপেট করি না। বুঝা গেল? এগুলো আমরা পয়েন্ট ওয়াইজ বললাম। এরপরে আসো, আরো বাধা আছে। কর্টেন, এই ভদ্রলোক আইডেন্টিফাই করছে 3টা বাধা। এগুলো তো আমরা 7টা বাধা বললাম পয়েন্ট অনুসারে, ছাড়াও আছে বাধা। কর্টেন এই ভদ্রলোক এর গবেষণার একটা ফল, উনি এই বাধাকে বলতেছে অবস্ট্রাকল, ব্যারিয়ার, অবস্ট্রাকল ইত্যাদি ইত্যাদি, হিন্ড্রেন্স, সিনোনিমাস ওয়ার্ড। তাহলে এই অবস্ট্রাকলস গুলো উনি 3টা ভাগে, তাহলে কি বলতেছে, অবস্ট্রাকলস উইদিন দ্য এজেন্সি, উইদিন দ্য কমিউনিটি, উইদিন দ্য সোসাইটি। তাহলে কি কি বাধা কার মধ্যে আছে? আছে তোমার এজেন্সির মধ্যে, কমিউনিটির মধ্যে, সোসাইটির মধ্যে। এজেন্সি কি? উন্নয়নশীল কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চায়, ধরে নাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরকারের প্রতিনিধি, এরা একটা এজেন্ট, এজেন্সি, গভর্নমেন্টের এজেন্ট, এগ্রিকালচারাল এজেন্ট, তাই তো? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোক, তাদের মধ্যে বাধা থাকতে পারে, তারা লোকজনকে ঠিক মতো আনতে পারে না, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, এইটা একটা বাধা হতে পারে। আর একটা, তারা যাদের মাধ্যমে মাঝে এটা বাস্তবায়ন করতে চায়, কমিউনিটি। কমিউনিটি কি? ধান চাষি, এটা একটা কমিউনিটি, সবজি চাষি, এটা একটা কমিউনিটি। এই কমিউনিটির সমস্যা আছে, তারা এক জায়গায় বসতে চায় না, এই একটা বাধা। আর কি? সোসাইটার, সামাজিক বাধা। ওই যে বলতেছিলাম, শারমিন ধর্মীয় কারণে, ধর্মীয় অনুভূতি অথবা রাজনৈতিক কারণে সে এখানে আসতে চায় না। তাহলে এই 3টা, তাহলে অবস্ট্রাকল within the agency, within the community, as well as within the society। 3টা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এজেন্সি ছোট্ট আকারে, হয়তো 2, 4, 5 জন লোক থাকবে। কমিউনিটি, এখানে হয়তো 50-100 জন লোক থাকবে। সোসাইটি মনে করো 500-1000 লোক এখানে থাকবে। ক্লিয়ার? এগুলো হলো বাধা। এছাড়া আরো বাধা আছে। আর একটা রিপোর্ট, সিডাপ 1984 এর একটা ফাইন্ডিংস। এই সিডাপ এর বাধাগুলো কি কি? নন অ্যাভেলেবিলিটি অফ গ্র্যান্টস এন্ড সাবসিডিজ। ওই যে এজেন্সি, যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারা বলছিল তারা সাবসিডি দিবে, টাকা পয়সা দিবে সবজি চাষের জন্য, তারা পেস্টিসাইডের বিনামূল্যে দিবে, কীটনাশক, অথবা বিনামূল্যে বীজ দিবে, কিন্তু বাজেটের কারণে এখন তারা দিতে পারতেছে না। আর এগুলো কথা শুনবো না। আচ্ছা, ন্যারো মাইন্ডনেস এন্ড ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। আমি মেয়ে মানুষ দেখতেই পারি না, মেয়ে মানুষ এখানে আসছে, যন্ত্রণা, এরা থাকবে ঘরে, এরা কেন বাইরে? নারী বিদ্বেষী মানুষ, তাই না? এগুলো যদি হয় তাহলেও হবে না। তারপরে ইলিটারেসি এন্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানুষের শিক্ষার অভাব, যদি নিরক্ষর মানুষ হয় আর যদি সচেতন না হয় তাহলে পার্টিসিপেশন হবে না। ফাংশনালিজম এন্ড হেটারোজেনেসিস অফ পপুলেশন। হোমোজেনিটি, হেটারোজেনিটি। হোমোজেনিটি বুঝো, আমরা 3 জন মেইনলি ইন্টারঅ্যাকশনে বেশি আছি, শারমিন, রাজ এবং নাম। জি স্যার। জেন্ডার বেসিস, এখন জেন্ডার বেসিস এক্ষেত্রে কি হয়েছে, শারমিন একাই একদিকে আর আমরা 2 জন এক। হোমোজেনিটি, হেটারোজেনিটি। যদি হেটারোজেনিটি হয় তাহলে অসুবিধা, তাহলে পার্টনারশিপ ফর্ম করা মুশকিল। আচ্ছা, তারপরে
এই জাতীয় আর কি। ফাইনালি যায় হলো মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য মোটিভেশন এন্ড অবজেক্টিভস অফ দ্য পিপলস অর্গানাইজেশন। তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং, আমরা যখন উদ্দেশ্য নির্ধারণ করব, উদ্দেশ্য সবাই যেন মতানৈক্যে পৌঁছে, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়। মিসআন্ডারস্ট্যান্ডিং হইলে তাহলে আমরা অংশগ্রহণ করতে চাইব না। এগুলো হলো ব্যারিয়ার। এবারে আমরা চলে যাব একটু সুবিধা আছে কি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ কি আছে? People's participation make it possible to make use of knowledge, experience, resource of the local people. স্থানীয় জনগণ যারা আছে তাদের কি কি জ্ঞান, অভিজ্ঞতা, সম্পদ এগুলো আমরা কাজে লাগাইতে পারি। তাহলে এটা সুবিধা, আমার বাইরে থেকে এগুলো হায়ার করতে হবে। আর কি? লার্নিং প্রসেস থ্রু হুইচ পিপল ক্যান ডেভেলপ দেয়ার ক্যাপাবিলিটি। এটা লার্নিং, এখানে একটা লার্নিং হয়, যারা পার্টনার যারা ফর্ম করবে তাদের একটা লার্নিং হয় পার্টিসিপেশন হলে। কি কি? যে ভাবে ট্যালেন্সি ডেভেলপ করা যায়, একসাথে কাজ করতে গিয়ে লার্নিং হয়। হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল এন্ড শেয়ার ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং। একজন ব্যক্তিকে সহায়তা, কিভাবে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, কিভাবে আমরা সমস্যার সমাধান করব, এটা শেখা যায়। Programs involving participation of the people are more likely to be sustained after outside funding and support the reduction of withdrawal. আর একটা হয় কি, বিদেশি ডোনার এসে এখানে সাবসিডি দিল, যখন লাভ হয়ে তারা এই লাভটা নিয়ে হাইজ্যাক করে যে চলে যাবে তার সুযোগ নেই। আমরা সবাই মিলে কাজ করছি, আমাদের অংশ দিয়ে যান, কোথায় যান, এটা সুবিধা। তারপরে পার্টিসিপেশন বাই দ্য পুয়ার এলিমেন্টস প্রিভেন্ট দ্য হাইজ্যাক। বিশেষ করে হতদরিদ্র লোক যারা, তাদের এই সম্পদ লাভ এটা হাইজ্যাক করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো আমাদের পার্টিসিপেশনের সুবিধা। অসুবিধাও নিশ্চয়ই আছে। অসুবিধাগুলো কি কি? পার্টিসিপেশন মে লেড টু ডিলেড স্টার্ট। অনেকে তো ওই শারমিন বড় লোকের মেয়ে, সে 50 লাখ টাকা ডোনেশন দিছে, এরকম কেউ দিছে 5 লাখ, ইত্যাদি ইত্যাদি। তো শারমিনের যোগ আমরা চাই, সে যেহেতু ভাইটাল ডোনার, সে আস্তে আস্তে দেরি করে ফেলবে, তা আমাদের প্রোগ্রামটাও লেট করবে। সুতরাং আমরা যাদের সে নিয়ে অংশগ্রহণ করে কাজ আগাইতে চাই, তারা অনেকে লেট করে ফেলে, তার 2-1 জনের কারণে আমাদের সবাইকে অপেক্ষা করতে হয়, এটা একটা অসুবিধা। Increased requirement of materials and human resources to support participation may be more costly. তাহলে এগুলো 10 দিক বিবেচনা করতে গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট কি হয়? খরচ বেড়ে যায় অনেক সময়, আপ্যায়ন খরচ ইত্যাদি ইত্যাদি, এগুলোর কারণে আমাদের খরচ বেড়ে যায়। Since participation is an empowering process, the people are empowered to make decisions. Donors, government, and others have to give up and control. তাহলে ডেভেলপমেন্ট কর্মসূচিতে সরকার দেয়, ডোনার এজেন্সি দান করে, সাধারণ মানুষে তাদের সম্পদ সবগুলো এক জায়গায় যখন আসে, তখন কি হয়? তখন ওই আমলাদের, সরকারের তার যে কন্ট্রোল ছিল পাবলিকের উপরে, তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়। পদ্মা সেতু যখন হয়ে যাবে, তখন চীনদেরকে আমরা অতটা আমলে দিব না, যে যাক এবারে আমাদের বিপদ কাটে গেছে, যাও তুমি কি করবা, এরকম আর কি বিষয়। তাহলে এই জাতীয় অসুবিধা আছে। এবারে আমরা চলে যাব রিজনস। তাহলে সুবিধা অসুবিধা দেখলাম। এখন রিজনস ফর ফেইলিউর অফ অ্যান এক্সটেনশন প্রোগ্রাম। ফেইল কেন করে? কেন ফেইল কখন হবে? ল্যাক অফ কমিটমেন্ট। যারা আমরা অংশগ্রহণ করব তাদের যদি প্রতিশ্রুতি রক্ষা না করি তাহলে ব্যর্থ হবে। তুমি টাকা দিয়ে এখান তো 6 মাসে একবার আসলে না, অথবা স্যার আমি 50 লাখ টাকা দিলাম, আপনার তো কোনো টাকা নাই, আপনি সকাল সন্ধ্যা থাকার কথা, আপনি 1 ঘন্টাও থাকেন না, তাহলে ল্যাক অফ কমিটমেন্ট। প্রতিশ্রুতি যদি ভঙ্গ হয়ে যায় তাহলে এই পার্টিসিপেশন আর থাকবে না, পার্টনারশিপ ডিলিট হয়ে যাবে।
ল্যাক অফ মিনিংফুল অবজেক্টিভস এন্ড গোল। আমরা শুরুতেই লক্ষ্য উদ্দেশ্য যখন নির্ধারণ করতেছিলাম, শারমিনের টাকা আমার সময়, এই নিয়ে যখন পার্টনার ফর্ম করলাম, তখন আমরা যে এগ্রিমেন্ট যেটা ছিল সেখানে যদি ভুল হয়ে থাকে লক্ষ্য উদ্দেশ্যে, তাহলে আর হবে না। ফেইলিউর টু ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিজ। ফেইলিউর টু ডেভেলপ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিজ, আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করলাম, তখন এটা কেমনে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়ন করতে যদি আমরা ব্যর্থ হই তাহলেও এটা ভেস্তে যাবে। ফেইলিউর টু প্রোগ্রাম প্ল্যানিং অ্যাজ এ রেশনাল প্রসেস। প্ল্যানিং প্রসেসে আমাদের কোনো ত্রুটি যাতে না হয়, ত্রুটি হইলে তখন সেটা ভেস্তে যাবে। এক্সেসিভ রিলায়েন্স অন এক্সপেরিয়েন্স। অভিজ্ঞতার বিকল্প নাই, কিন্তু এই অভিজ্ঞতাকে খুঁজতে গিয়ে যদি আমরা খুব বেশি নির্ভরশীল হই, বেশি অভিজ্ঞতা কেন্দ্রিক হই, তাহলে আমাদের কর্মসূচি ফেলিউর হয়ে যাবে, মানে পার্টিসিপেশন আর হবে না। ফেলিউর টু আইডেন্টিফাই দ্য লিমিটিং ফ্যাক্টর। আমরা যখন কর্মসূচি বাস্তবায়ন করব, কোন জিনিসগুলো বাধা, ওই যে কি বলছে ব্লক, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি এবং সেই সাথে তার প্রতিষেধক ব্যবস্থা না নিতে পারি, তাহলেও এটা কি হবে, ফেলিউর হয়ে যাবে। ল্যাক অফ অর্গানাইজেশনাল সাপোর্ট। আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন এটা যারা সাপোর্ট দেওয়ার কথা ছিল, সেটা অর্থনৈতিক হোক, টেকনিক্যাল সাপোর্ট হোক, এরা যদি সাপোর্ট দিতে ব্যর্থ হয় তাহলেও হবে না। আর কি, রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আমি পরিবর্তন হইতে রাজি না, যা আমি জানি এর বাইরে যাব না। রিজিড যদি থাকি সব সদস্য, তাহলেও এটা বাস্তবায়ন করা যাবে। এই হলো আমাদের একটা চ্যাপ্টার। এই যে প্রি সেকশনের তোমরা যেটা দেখতেছো, পিপলস পার্টিসিপেশন ইন এগ্রিকালচার এক্সটেনশন প্রোগ্রামস, এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ আমার 1 আউট অফ 3। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকি দুটো চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব, না হলে 1 অথবা 2 ক্লাস। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন? না স্যার, ওই যে প্রথম স্লাইডে দেখলাম যে হচ্ছে এফ এইচ এস এইচ, স্যার ওগুলা ওগুলো আমাদের সংক্ষেপে নাম। এফ এইচ স্যারদের নাম। এস এস সাইফুল হুদা, জি স্যার। তবে ওইটা এস এস সাইফুল হুদা, মাস আবু সাইদ মন্ডল, ওইটা আবু সাইদ মন্ডল। একটু বেশি মিষ্টি না কি জানি কেমন ঠিক আছে, জি স্যার। আর কোনো প্রশ্ন? একটু বড় আমার সাথে কথা বলো। হ্যাঁ, আর কি কোনো কোশ্চেন? নেক্সট ক্লাস সম্ভব কবে বলো? আগামীকাল? জি স্যার। সরি, বললাম জি স্যার। কে তুমি? দিয়ান আছে? দিয়ান নাই? মিম? জি স্যার আছি। হ্যাঁ, নেক্সট ক্লাস কি কোনো কমেন্টস, কোনো কথা? মিম বলো। না স্যার কিছু নাই। ওকে, আর কেউ নতুন কেউ? মিম, হ্যাঁ, আগামীকালকে ক্লাস বলো, আগামী এই সময়ে নাকি বলো? জি স্যার সমস্যা নেই। ওকে, আর কে? শারমিন? সমস্যা নেই স্যার বলো। আগামীকাল এই সময়। জি আর স্যার। নতুন কেউ আসো, কথা বলো। কেউ নাই? স্যার আগামীকাল নেন, সমস্যা নেই। রেগুলার চলবে, আগামীকাল শেষ হলে শেষ, না হলে পরের দিন। ও আগামীকাল শুক্রবার, হ্যাঁ 3টায়, সমস্যা নেই না? না স্যার। 3টা, ওকে। বেস্ট অফ লাক। আজকে তাহলে শেষ করলাম। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।